আজ ভোরে অ্যালার্মের শব্দ নেই। জগিং পার্কে অহেতুক হাসির হুল্লোড় নেই। বাজারে সবজি দরাদরিটাও নেই। বাড়ি ফিরে খবরের কাগজে দীর্ঘশ্বাস ফেলা নেই। হুড়োহুড়ি নেই। মেট্রো রেলের স্লাইডিং ডোরের যান্ত্রিক শব্দটাও আজ আর নেই। আজ এক অন্য ভোর। আজ ঘুম ভাঙল কলকাতা থেকে অনেকটা দূরে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অগণিত ইতিহাস বিজড়িত এক ঐতিহাসিক পীঠস্থানে, যাকে ভাগীরথী নদী দুভাগে বিভক্ত করেছে, যেখানে আজ থেকে প্রায় 260 বছর আগে বাংলার শেষ স্বাধীন নবাবের ঐশ্বর্যের আলো নিভে গিয়েছিল। আজ ঘুম ভাঙল মুকসুদাবাদে। যা ছিল বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী, যা আজ মুর্শিদাবাদ নামে পরিচিত। এখন আর নবাব নেই, যুদ্ধ নেই, রক্তে রাঙানো পলাশির মাটিতে সবুজ ধানের শীষ এখনো দুলুনি খায়। ভাগীরথীর সেই যৌবনও এখন আর নেই। সে এখন অনেক শান্ত। সে তার ক্লান্ত চোখ মেলে অতীত ঐশ্বর্যকে শুধু হাতড়ে বেড়ায়। এই ভাগীরথী সাক্ষী হয়ে আছে অগণিত ঐতিহাসিক পরিবর্তন, উত্থান ও পতনের। বাংলার নবাবদের কর্মভূমি রূপে অধিক প্রসিদ্ধ এই ঐতিহাসিক পীঠস্থান আসলে আরও অনেক সম্প্রদায়, জাতি, সংস্কৃতি সাক্ষ্য বহন করে চলেছে। মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন ইত্যাদি বংশের কর্মকাণ্ডে গৌরবান্বিত এই ঐতিহাসিক পীঠস্থান একদা জগৎ বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন-সাংয়ের পদধূলিতে রাঙা হয়েছিল এই মুর্শিদাবাদ সান্নিধ্য অঞ্চল। তবে আজ নবাব নেই, নেই বেগমও। তাই চাঁদের আলো আর প্রাসাদের ঝাড়বাতির বিচ্ছুরণে মিলিত জৌলুসে ভাগীরথীর চোখ ধাঁধানো প্রতিফলনও আর নেই। এই ভাগীরথীর এক পারে মাটির তলায় ঘুমিয়ে আছে নবাব ও তার বেগম, এবং অন্য পারে দাঁড়িয়ে আছে বিরাট এক প্রাসাদ বাড়ি। সহস্র দ্বার বিশিষ্ট ইতালীয় স্থাপত্যকলার জীবন্ত নিদর্শন এই প্রাসাদটি হাজার দুয়ারি নামে প্রসিদ্ধ। 1829 খ্রিস্টাব্দের 29শে অগাস্ট তৎকালীন গভর্নর জেনারেল ক্যাভেন্ডিসের উপস্থিতিতে নবাব হুমায়ুন জাঁ ভাগীরথীর পূর্ব প্রান্তে এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কর্নেল ডানকেনের তত্ত্বাবধানে দীর্ঘ 8 বছর সময়ে তৎকালীন 18 লক্ষ টাকা খরচ করে এই প্রাসাদ নির্মাণ করা হয়। শোনা যায় এই প্রাসাদটি গাঁথনির কাজে প্রচুর পরিমাণ ডিমের কুসুম ব্যবহৃত হয়। হুমায়ুন জাঁ অত্যন্ত বিলাসী, খেয়ালি ও উদার মনের ব্যক্তি ছিলেন। তার মাসিক বৃত্তি ছিল তৎকালীন প্রায় 6 লক্ষ টাকা। কথিত আছে তিনি প্রতি বছর 100 কুমারী মেয়েদের বিবাহের ব্যবস্থা করতেন। এই হাজারদুয়ারি প্রাসাদের 1000টি দরজার মধ্যে 100টি দরজা নকল, বাকি 900টি দরজা একটি মাত্র চাবি দিয়ে খোলা ও বন্ধ করা হয়। দরজার সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এই প্রাসাদের এই নাম হাজারদুয়ারি সামগ্রিক সার্থকতা পায়। শোনা যায় কোনো অবাঞ্ছিত ব্যক্তির অনধিকার অনুপ্রবেশে তাকে ভ্রান্ত করার জন্য এই 100টি নকল দরজার ধাঁধা তৈরি করা হয়। এই প্রাসাদটি 3 তলা, 1 তলার অফিস কাচারি এবং অস্ত্রাগার অবস্থিত। পলাশির যুদ্ধে ব্যবহৃত অনেক অস্ত্রশস্ত্র যেমন আলীবর্দী খাঁর তলোয়ার
ও বহু নল বিশিষ্ট বন্দুক, মীর কাসিমের ছোরা, এমনকি সিরাজউদ্দৌলার হত্যাকারী ছোরা বিশেষ উল্লেখযোগ্য। দ্বিতল ও ত্রিতলে লাইব্রেরি এবং আর্ট গ্যালারি অবস্থিত। গ্যালারিতে বহু বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকলা স্থান লাভ করেছে, যার মধ্যে দ্য বিউরিয়াল অফ স্যার জন মোরে, অ্যাডাম অ্যান্ড ইভ, ব্ল্যাক বেন্ট বিশেষ আকর্ষণীয়। আর লাইব্রেরিটিকে অলঙ্কৃত করে রেখেছে আবুল ফজল রচিত আইনি আকবরীর পাণ্ডুলিপি, বাগদাদের বিখ্যাত হারুন আল রশিদের হাতে লেখা কোরআন সহ বহু ধর্মপুস্তক, চুক্তিপত্র, নাটক, নোবেল ও তাম্রলিপি বিশেষ আকর্ষণীয়। হাজারদুয়ারির ঠিক বিপরীতে অবস্থিত বর্তমান ইমামবাড়াটি হুমায়ুন জাহার পুত্র নবাব মনসুর আলী খাঁর স্বীয় কীর্তির সাক্ষ্য বহন করে চলেছে। ইনি ছিলেন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ নবাব নাজিম। শোনা যায় ব্রিটিশ সরকার তার বৃত্তি অগ্রাহ্য করায় তার প্রতিবাদে তিনি বাংলা, বিহার ও উড়িষ্যার নাজিম উপাধি প্রত্যাখ্যান করেন। জানা যায় ইমামবাড়াটির আদি রূপ নবাব সিরাজউদ্দৌলা দ্বারা নির্মিত। নবাব নিজে হাতে ইমামবাড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এটি নির্মাণের কাজে পবিত্র মক্কা থেকে মাটি আনা হয়েছিল, যাতে গরিব মুসলিম প্রজারা এখানেই পবিত্র হজে পুণ্য লাভ করতে পারে। আজও মহরম উপলক্ষে ইমামবাড়ায় একটি বিশাল মেলার আয়োজন করা হয়। কিন্তু কাঠের সেই ইমামবাড়াটি 1846 খ্রিস্টাব্দে পুড়ে ধ্বংসপ্রাপ্ত হলে 1847 খ্রিস্টাব্দে প্রায় 7 লক্ষ টাকা ব্যয় করে নবাব নাজিম মনসুর আলী খাঁ এটিকে পুনর্নির্মিত করেন। মুর্শিদাবাদের নবাব নাজিম স্থাপত্যকলা ইতিহাস নিয়ে ঘাঁটতে ঘাঁটতে স্বভাবতই আগ্রহী হতে হয় এর এরূপ নামকরণের প্রতি। এই জেলার আদি নাম ছিল মুর্শিদাবাদ। 1706 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব পরিগণিত হলে তার নাম অনুসারে এর নামকরণ হয় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁ কিন্তু ছিলেন জন্মসূত্রে দক্ষিণী ব্রাহ্মণ, যিনি এক ধনী মুসলিম ব্যবসায়ীর নিকট কৃতদাস রূপে বিকৃত হন। এই ব্যবসায়ী তাকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করেন এবং নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ হাদি। জানা যায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে নিজের কর্মকৌশল দ্বারা এক বিশেষ অর্থসংকট থেকে রক্ষা করায় সম্রাট তাকে পরিত্রাতা দেবদূত আখ্যা দেন। ইনিই পরে মুর্শিদ কুলি খাঁ উপাধি পান। ঐতিহাসিকদের মতে নবাব মুর্শিদ কুলি খাঁ তার বার্ধক্যে উপনীত হয়ে কোনো এক মসজিদ সংলগ্ন স্থানে তার সমাধি স্থাপনের ইচ্ছা প্রকাশ করেন।
এই উপলক্ষে আনুমানিক 1723 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদের উত্তর পূর্ব দিকে নবাব দ্বারা স্থাপিত একটি বাজারের সংলগ্ন অঞ্চলে একটি সুবিশাল মসজিদ নির্মাণ করা হয়। বাজার শব্দের উর্দু সংস্করণ অনুযায়ী এই মসজিদের নামকরণ হয় কাটরা মসজিদ। 1725 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খাঁয়ের মৃত্যু হলে তার শেষ ইচ্ছা অনুসারে এই মসজিদের সিঁড়ির নিচের প্রকোষ্ঠে তাঁকে সমাধিস্থ করা হয়, যাতে সাধুজনদের পদধূলি তার সমাধির ওপর পড়ে এবং তিনি পাপমুক্ত হবেন। বর্তমানে মসজিদের ভেতরের চারিদিকে অনেক ছোট ছোট প্রকোষ্ঠ বিদ্যমান। এগুলি সেকালে কোরআন পাঠকারীদের জন্য নির্মিত করা হয়েছিল বলে শোনা যায়। মসজিদ চত্বরে একসঙ্গে প্রায় 2000 লোকের নামাজ পড়বার ব্যবস্থা ছিল বলেও জানা যায়। কাটরা মসজিদ থেকে সামান্য দক্ষিণ পূর্ব দিকে নবাবদের এই অস্ত্রাগার বা তোপখানা অবস্থিত ছিল। এখানেই অবস্থান করেছে সেই বিখ্যাত জাহানকোষা কামান, যার আক্ষরিক অর্থ বিশ্বধ্বংসী। শোনা যায় নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন। এই কামানটি দাগবার জন্যে 17 কেজি বারুদ ব্যবহার করা হতো। প্রবাদ আছে যে এই জাহানকোষা কামানটি কোনো এক কারণে ক্রুদ্ধ হয়ে নদী পথে চলে যাওয়ার সময় একটি অশ্বত্থ গাছ এটিকে জড়িয়ে ধরে বহুকাল ওই অবস্থায় থেকে গেছিল। পরে সেটিকে এনে এই বেদির ওপর স্থাপন করা হয়। কাটরা মসজিদের পশ্চিম দিকে বিদ্যমান এই মসজিদটির ভগ্নাবশেষ কোনো যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের ফলস্বরূপ নয়। শোনা যায় মুর্শিদ কুলি খাঁর নাতি নবাব সরফরাজ খাঁর স্বীয় কীর্তি রক্ষার জন্যে কাটরা মসজিদের অনুকরণে এই মসজিদের নির্মাণ কার্য শুরু করলেও গিলিয়ার যুদ্ধের বহু পূর্বে কোনো অনিবার্য কারণে তাকে প্রবাসী হতে হলে মসজিদের নির্মাণ কার্য অসম্পূর্ণ পড়ে থাকে। নবাবের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই পরে এই মসজিদকে ফৌটি মসজিদ বা ফুটি মসজিদ আখ্যা দেওয়া হয়। বর্তমানে এর মাত্র 2টি গম্বুজ বিদ্যমান। অবাক হচ্ছেন? না না, এটি হাজারদুয়ারির কোনো ক্ষুদ্র অনুলিপি নয়। বর্তমান এই সুবিশাল রাজবাড়ির প্রতিষ্ঠার কৃতিত্ব রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুরকে গেলেও নসিপুরের রাজ পরিবারের আদি বসতি স্থল এই নসিপুর রাজবাড়ির নির্মাণ করেন ইতিহাস কুখ্যাত দেবী সিংহ। দেবী সিংহের আদি বাড়ি ছিল পানিপথে, কিন্তু পলাশী যুদ্ধের পর তিনি মুর্শিদাবাদে আসেন ব্যবসা সূত্রে। পরবর্তীকালে তিনি ইংরেজদের রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন। শোনা যায় 76-এ মন্বন্তরের পর প্রজাদের ওপর নিপীড়ন ও অত্যাচারের জন্য তিনি ইতিহাসে আজও কুখ্যাত হয়ে আছেন।
একদা ঝুলন যাত্রা উপলক্ষে এখানে জাঁকজমকপূর্ণ মেলা বসত। এমনকি পুরাণ অবলম্বনে পুতুল নাচও দেখানো হতো। বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তির মধ্যে বজরংবলীর মূর্তি এখনও বিদ্যমান। বর্তমানের সুদূরপ্রসারী এই মতিঝিল নির্মাণের নেপথ্যে একটি কৌতূহলপূর্ণ ইতিহাস বিদ্যমান। প্রচলিত আছে নবাব আলীবর্দীর সময়ে বহু অট্টালিকা নির্মাণের জন্য যে ইটের প্রয়োজন হয়েছিল তাতে খাদ কাটা হয়ে এই ঝিল রূপান্তরিত হয়। তখন এখান থেকে প্রচুর পরিমাণ মতি সংগৃহীত হতো বলে এর নাম মতিঝিল। নবাব আলীবর্দী খাঁর জামাতা নওজেস মোহাম্মদ এই মতিঝিলের রক্ষণাবেক্ষণের তাগিদে তার স্ত্রী মেহরুন্নেসার জন্য একটি অপূর্ব সুন্দর অট্টালিকা নির্মাণ করেন। ইনি ইতিহাসে ঘসিটি বেগম নামে খ্যাত। মতিঝিলের এই প্রাসাদের নাম ছিল সাংহি দালান। প্রচলিত আছে এখানেই ছিল ঘসিটি বেগমের ধনভাণ্ডার। নবাব সিরাজউদ্দৌলা এটি লুট করার পর তার সহচরীদের এখানে কবর দেন এবং চারিদিকে প্রাচীর দিয়ে সেটি আবদ্ধ করে দেন। এই প্রাসাদে প্রায় 20 মিটার দৈর্ঘ্য, 6.5 মিটার প্রস্থ এবং 2.4 মিটার উচ্চতা বিশিষ্ট একটি জানলা দরজাবিহীন প্রকোষ্ঠ রীতিমতো বিস্ময় জাগায়। ঐতিহাসিকদের মতে কোনো এক রহস্যময় কারণে ইংরেজরা তোপ দেগে এই দেয়াল ভাঙার চেষ্টা করে, যার চিহ্ন আজও বর্তমান। ভাগীরথীর পূর্ব প্রান্তে দাঁড়িয়ে রয়েছে স্থাপত্যকলার এক ঐতিহাসিক নিদর্শন হাজারদুয়ারি। ঠিক অপর প্রান্তে শায়িত রয়েছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার নিথর দেহ।
এক ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের শিকার নবাবের সমাধিস্থল এই অপূর্ব সুন্দর খোশবাগ। সতেরোশো 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়ে নবাব সিরাজউদ্দৌলা তার স্ত্রী ও কন্যাকে নিয়ে পলাতক অবস্থায় এক ফকিরের হাতে ধরা পড়ে যায়। মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে হত্যা করা হয় এবং এখানে সমাধিস্থ করা হয়। ইনিই ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। নবাবের মৃত্যুর পর তার বেগম লুৎফা বহুদিন ঢাকায় নির্বাসিত থাকার পর আবার মুর্শিদাবাদে ফিরে এসে এই খোশবাগে আশ্রয় নেন। 1786 খ্রিস্টাব্দে বেগম লুৎফার মৃত্যুর পর সিরাজের পদতলের ডান দিকে তাকে সমাধিস্থ করা হয়। বেলা শেষে এবার ঘরে ফেরার পালা। কাল থেকে আবার সেই একঘেয়ে জীবন, তবে সাথে নিয়ে যাচ্ছি এক বুক ইতিহাস যা আদি, অনন্ত এবং চিরন্তন।